সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই নিরাপদে আছো। আমরা আজকে ইতিহাস প্রথম পত্রের ৩য় অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের নিশ্চয়ই মনে আছে ৩য় অধ্যায়ে আমরা গত ক্লাসে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম বিশদ। আজকে আমরা লর্ড কার্জনের পরবর্তী যে বঙ্গভঙ্গ হয়েছিল তার পরবর্তী সময়ে যে স্বদেশী আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন, এরপর আমরা আহ মুসলিম সমাজ সংস্কার ও হিন্দু সমাজ সংস্কারের বিভিন্ন মনীষীদের আগমন এবং তাদের অবদান নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তখন সবাই সাথে থেকো। আমরা প্রথমেই বঙ্গভঙ্গ পরবর্তী সময়ে অর্থাৎ 1905 সালে যে বঙ্গভঙ্গ হলো সেটা সমগ্র ভারতবর্ষে বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে এক ধরনের আন্দোলন দাঁড়া বেঁধে উঠল। আন্দোলনটা ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। 16ই অক্টোবর 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল। যেদিন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় বা যেদিন কার্যকর হয় সেদিন কংগ্রেসের নেতৃত্বে সারা ভারতবর্ষে জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছিল এবং এটা পালন করা হয়েছে। এরপর আমরা দেখতে পারি যে বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে আমাদের আন্দোলন দানা বেঁধে ওঠে এবং আন্দোলনটা মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বয়কট, হচ্ছে স্বদেশী ভাগে। তবে মূলত এটি স্বদেশী আন্দোলন। আমরা দেখতে পাই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছিল সে আন্দোলন খুব বেশি কাজ হয়নি। ফলে দেখা যায় যে তারা বয়কট এবং স্বদেশী মানে বয়কট এবং স্বদেশীর মতো আহ আন্দোলনে আন্দোলনে চলে যায়। এখানে আমরা দেখতে পারি বয়কটের ক্ষেত্রে আমরা বিদেশি পণ্য বর্জন করবে, অর্থাৎ বিলেতি পণ্য বর্জন করতে হবে। বিদেশি বিচারালয় অর্থাৎ ইউরোপীয় বা ইংরেজদের বিচারালয় অ্যাভয়েড করতে হবে, বর্জন করতে হবে। বিদেশি স্কুল কলেজে বর্জন করতে হবে, বিদেশি শাসন বর্জন করতে হবে। সামগ্রিকভাবে অর্থাৎ ইংরেজদের সকল কিছু বর্জন করতে হবে, অর্থাৎ শাসনের ক্ষেত্রে ব্রিটিশ শাসনের ক্ষেত্রে অসহযোগিতা করতে হবে, কোনোভাবে তাদের শাসন সহযোগিতা করা যাবে না। অন্যদিকে স্বদেশী ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে দেখবো যে স্বদেশী পণ্য গ্রহণ করুন, অর্থাৎ স্বদেশী পণ্য উদ্বুদ্ধ করা হয়। বিশেষ করে এই সময় বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন কবি, বিভিন্ন ভাবধারার লেখকগণ তারা এখানে এই এই বিষয়ে বিভিন্ন লেখা দিয়ে তারা উদ্বুদ্ধ করতে থাকে। কুটির শিল্প এই সময় স্থাপন করা শুরু হয় এবং কুটির শিল্পের উন্নয়ন ঘটে। ভাষা শুধুমাত্র আহ কুটির শিল্প নয়, ভাষা, সাহিত্য এবং শিক্ষা গ্রহণ, অর্থাৎ দেশীয় শিক্ষা, দেশীয় ভাষা, দেশীয় সাহিত্য প্রতি উদ্বুদ্ধ হয় জনগণ। স্বদেশী ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের সৃষ্টি হয়। এছাড়া দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদের উন্নতি ঘটে এই বঙ্গবন্ধুর আন্দোলন দিয়ে, বয়কট এবং স্বদেশী আন্দোলনের মধ্যে দিয়ে এটা সূচনা হয়। এ সময় পিকেটিং চলে, বিভিন্ন অঞ্চলে পিকেটিং শুরু হয়, খুব বড় আকারে পিকেটিং শুরু হয়, যেটা আহ নিয়ন্ত্রণ করতে ইংরেজদের বেশি হিমশিম খেতে হয়েছিল। এছাড়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দোকানগুলোতে বিদেশি পণ্য তারা বর্জন করে এবং কোনো দোকানে বিদেশি পণ্য পাওয়া যাচ্ছিল না এবং যদি কোথাও পাওয়া যায় সেখানে যে দোকান ভাঙচুর করা হয় বা কেউ স্বদেশি পণ্য কিনলে সেসব সেখান থেকে কেড়ে নেওয়া হয়। বিদেশি পণ্য অর্থাৎ বিদেশি পণ্য যেখানেই পাওয়া যাচ্ছে সেখানে তারা এগুলো নিয়ে পুড়িয়ে ফেলে। এছাড়া সাধারণ জনগণও কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়েছিল। বিশেষ করে এ সময় যারা ব্রাহ্মণ, যারা পূজা অর্চনায় তারা বিলেতি পণ্য বর্জন করে, বিলেতি পণ্য দিয়ে কোনো পূজা অর্চনা করবে না। এছাড়া বিদেশি কোনো জুতা মুচিরা সেলাই করতো না। এছাড়াও দেখতে পাই আমরা যে বিদেশিদের জন্য কোনো খাবার রান্না করতো না পাত্রপরা। ফলে দেখা যায় যে এটি সর্বসাধারণের মধ্যে এক ধরনের নবজাগরণ সৃষ্টি করে এবং জনসম্পৃক্ত আন্দোলনে রূপান্তরিত হয়ে যায়। তবে ইংরেজ সরকার কার্লাইল সার্কুলার আইন জারি করে আহ, এই আইন দমনের চেষ্টা করা হয়। বিশেষ করে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ছাত্রছাত্রী বা যে সকল আহ, তারা স্বদেশী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বা স্বদেশী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় বা স্কুল থেকে আহ, তাদেরকে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে তাদের ভর্তি বাতিল করে দেওয়া হয়। ফলে দেখা যায় যে একটি জাতীয় শিক্ষা প্রবর্তনের জন্য চেষ্টা করা হতে থাকে এই সময়। যখনই শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয় তখন এইসব শিক্ষার্থীদের নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান
গড়ার চেষ্টা করা হয়, এই সময় চেষ্টা করা হয়। এন্টি সার্কুলার সোসাইটি গঠন করা হয়। এরপর 1906 সালে আমরা দেখতে পাই জাতীয় শিক্ষা পরিষদ। শিক্ষা পরিষদ গঠন করা হয়, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন সতীশ চন্দ্র মুখোপাধ্যায়। সতীশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়, যার মূল ছিল যে সমস্ত শিক্ষার্থীরা বিলেতি শিক্ষা বর্জন করেছে তাদেরকে দেশীয় শিক্ষায় সুপ্রতিষ্ঠিত করা এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে তাদেরকে সেখানে ভর্তি করে নেওয়া হয়। যার ফলে দেখা যায় যে বঙ্গবন্ধু বিরোধী আন্দোলন বা স্বদেশী আন্দোলন অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। এরপর যদি আমরা দেখি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুধুমাত্র এই স্বদেশী আন্দোলনেই মধ্যে সীমাবদ্ধ ছিল না, সেখানে এই আন্দোলনটা বৈপ্লবিক ধারায় পরিবর্তিত হয়। বিশেষ করে এক শ্রেণীর কর্মী তারা চেয়েছিল যে এইভাবে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় সংগঠনের থেকে সশস্ত্র আন্দোলন করতে হবে। সশস্ত্র আন্দোলনে যদি আমরা একটু পিছনের দিকে যাই, এর ইতিহাসটা যদি দেখি তাহলে আমরা দেখবো মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত। তিনি প্রথম ভারতবর্ষে সশস্ত্র আন্দোলনের গোড়াপত্তন করেন। 1876-77 সালে তিনি বোম্বাইয়ের যে দুর্ভিক্ষ হয়েছিল তার কারণ হিসেবে তিনি ইংরেজদের দায়ী করেছিলেন এবং তিনি মনে করতেন যে ইংরেজদের যে উদাসীনতা ছিল তার ফলেই মূলত এই দুর্ভিক্ষ হয়েছিল এবং সেই দুর্ভিক্ষে ইংরেজ সরকার বা ইংরেজ তারা কোনো ধরনের আহ দৃষ্টিপাত করেনি এবং সুতরাং বাংলাদেশিরা মনে করতেন যে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছাড়া বা এই ভারতবাসী পরাধীনতার মাধ্যমে পরাধীনতা থেকে মুক্তি না হলে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান হবে না। সেজন্য তিনি গোপন সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন যুবকদের নিয়ে, তার সময়কার যুবকদের নিয়ে তিনি গোপন সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন এবং তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিতেন এবং তাদেরকে রাজনৈতিক বিভিন্ন স্থানে ডাকাতি করা হতো, বিভিন্ন স্থানে তারা ডাকাতি করতে থাকে। এর ফলে ইংরেজদের তিনি ইংরেজদের দৃষ্টিগোচরে আসেন এবং ইংরেজরা তাকে দমন করার জন্য চেষ্টা করে। বিভিন্ন এই সময়কার বিপ্লবীদের গণহারে গ্রেপ্তার করা শুরু হয় এবং বাসুদেব বলবন্তের তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তাকে যাবজ্জীবন কন্ট্রোল করা হয়েছিল। 1883 সালে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়ে তিনি কারান্তরীণ অবস্থায় মারা গিয়েছিলেন। এই স্বদেশী আন্দোলন থেকে সশস্ত্র আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। স্বদেশী আন্দোলন থেকে সশস্ত্র আন্দোলনের রূপান্তরের ঘটনা ঘটেছে। তিনি রূপান্তরিত করেছেন, তিনি হচ্ছেন রাসবিহারী বসু। তিনি সশস্ত্র আন্দোলন বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সূচনা করেছিলেন এই বঙ্গবন্ধুর প্রতিবাদ স্বরূপ। তার সাথে ঢাকা অনুশীলন সমিতি এবং চন্দননগরের বিপ্লবী যে সংঘ ছিল তাদের সাথে যোগাযোগ ছিল। রাসবিহারী বসু অবশ্য তিনি পরিকল্পনা করেছিলেন ইংরেজ সরকার উৎখাতের জন্য, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। পরবর্তীতে তিনি পালিয়ে জাপান চলে যান এবং সেখানে চিত্তরঞ্জন দাসের সাথে তিনি যুক্ত হয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় আমরা বেশ কিছু বিপ্লবীর নাম পেয়েছিলাম। তাদের মধ্যে বাঘা যতীন অন্যতম ছিলেন, মাস্টারদা সূর্য সেন ছিলেন, প্রীতিলতা ছিলেন, ওয়াজেদার। এরা এই সময় নেতৃত্ব দিয়েছিলেন এবং তারা অনেক বিপ্লবী কর্মকাণ্ড সাথে জড়িত ছিলেন এবং এই সময় আমরা দেখি যে বিপ্লবী কর্মকাণ্ডের ফলে অনেক উচ্চপদস্থ ইংরেজ কর্মকর্তা নিহত হয়েছিল। বিশেষ করে আমরা এই সময় দেখতে পাই যে ক্ষুদিরাম ক্ষুদিরাম বিপ্লবী ক্ষুদিরাম, তার বয়স ছিল মাত্র 12 বছর। ক্ষুদিরাম তিনি অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং বাংলার ঘরে ঘরে এখনো ক্ষুদিরামের ফাঁসি কথাটি প্রচলিত আছে এবং তাকে এই ক্ষুদিরামের ফাঁসি ভারতবাসীদের মন ছুঁয়ে গিয়েছিল। যদি আমরা স্বদেশী বিপ্লব বা সশস্ত্র আন্দোলন দেখি তাহলে সেখানে আমরা সশস্ত্র আন্দোলনের ব্যর্থতা দেখি।
আসলে আন্দোলনটি খুব সফল হয়েছিল সেটা বলা যাবে না। আর এই যে আন্দোলনটি ব্যর্থতায় রূপান্তরিত হয়েছিল। যদি ব্যর্থতার দিক খেয়াল করি তাহলে আমরা প্রথমেই দেখব যে সামরিক শক্তি, বিপ্লবীদের সামরিক শক্তি ছিল অত্যন্ত কম। তারা গোপনে সামান্য কিছু অস্ত্র, বিদেশি অস্ত্র বা বোমা নিয়ে তারা এই বিপ্লব করার চেষ্টা করেছিল, যেটা খুবই সফল হতে পারে নাই। এরপর যদি দেখি জনসমর্থনের অভাব, জনসমর্থন অত্যন্ত কম ছিল। বিশেষ করে কংগ্রেসের বড় অংশ যারা যারা বিপ্লবকে সমর্থন করতেন না, তারা মনে করতেন যে বিপ্লবের মাধ্যমে ইংরেজ সরকারকে সরানো যাবে না, নিয়ন্ত্রণ আন্দোলনের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে দাবি আদায় করতে হবে এবং তাদেরকে সরাতে হবে। তো যার ফলশ্রুতিতে দেখা যায় জনসংখ্যার একটা প্রভাব ছিল এই বিপ্লবীদের, যার ফলশ্রুতিতে এটা দীর্ঘদিন প্রতিষ্ঠিত দীর্ঘদিন ধরে চলমান থাকে না। এবার যদি আমরা দেখি ৩ নম্বর ইংরেজদের দমন নীতি। ইংরেজরা এই বিপ্লবী সশস্ত্র আন্দোলনকে দমন করার জন্য তারা কঠোরতর পদক্ষেপ গ্রহণ করেছিল। তার ফলশ্রুতিতে খুব শীঘ্রই আমরা দেখতে পাই যে বিপ্লবী বিপ্লবী আন্দোলন ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল। এবার যদি আমরা দেখি এর গুরুত্ব কোনোভাবে অস্বীকার করা যাবে না। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বড় ধরনের পরিবর্তন এনেছে সমাজে। বিশেষ করে এই সময় ইংরেজরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকতো। বিশেষ করে ইংরেজ উচ্চপদস্থ কর্মকর্তারা তারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকতো। বিপ্লবীদের দ্বারা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারে, তাদের জীবনে ঝুঁকি থাকতে পারে, যে কারণে তারা সবসময় সতর্ক হয়ে চলাফেরা করতো এবং তারা খুব বেশি বাইরে আসতো না প্রয়োজন ছাড়া। তো এর এক ধরনের আহ তারা একটা বিপ্লবীরা ইংরেজদেরকে ভয় দেখাতে সমর্থ হয়েছিল। এরপর যদি আমরা দেখি যে এটা ছিল ভারতের প্রথম মুক্তি আন্দোলন। আমরা 18৭ সালের সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম মুক্তি আন্দোলন বললেও মূলত ভারতের প্রথম মুক্তি আন্দোলন সংশ্লিষ্ট শুরু করে এই বিপ্লবীরা। বিশেষ করে উম, তাদের এক ধরনের মনোজগৎ থেকে চিন্তা চেতনা ছিল যে ইংরেজদেরকে এখান থেকে সরিয়ে তাদের আহ আহ এদেশে স্বাধীন করতে হবে। ফলে আমরা এটাকে ভারতের প্রথম মুক্তি আন্দোলন বলতে পারি। এরপর যদি আমরা দেখি যে ইংরেজদের মনোবলের বিপরীতে ভারতীয়দের মনোবল চাঙ্গা হয়েছিল। অর্থাৎ স্বাস্থ্য বিপ্লব যখন শুরু হয় তখন ইংরেজদের মনোবল কিন্তু অনেকটা ভেঙে গিয়েছিল। বিশেষ করে ইংরেজ প্রতিষ্ঠান করতে তারা সবসময় জীবন নাশের ঝুঁকির মধ্যে থাকতেন। ফলে তাদের মনোবলটা ভেঙে গিয়েছিল। অন্যদিকে ভারতবাসী ভারতবাসীতে একজন তরুণ সমাজ যারা বিপ্লব করছে, তাদের প্রতি এক ধরনের আহ ভারতবাসীদের মনোবল ছিল যে এক ধরনের তরুণ সমাজ ইংরেজের বিপক্ষে অবস্থান নিয়েছে। এ ধরনের প্রজাতন্ত্রের মনোবল বৃদ্ধি পেয়েছিল। এরপর যদি আমরা দেখি আহ যে বঙ্গভঙ্গের প্রতিবাদ স্বরূপ বা বঙ্গভঙ্গের ফলে স্বদেশী আন্দোলন বা সশস্ত্র বিপ্লব সংঘটিত হলো। এখন আমরা একটু দেখি যে এই সময় সমাজ সংস্কারের ক্ষেত্রে মুসলিম মনীষীদের অবদান এবং হিন্দু মনীষীদের অবদানটা নিয়ে একটু আলোচনা করি। সমাজ সংস্কারে সমাজ সংস্কার মুসলিম মনীষী খেয়াল করি 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, সিপাহী বিদ্রোহ যেটা বলি আমরা হয়েছিল, সেটা মূলত তার ফলে মূলত মুসলমানদের উপর দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানদের উপর দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছিল। ইংরেজরা মনে করতো এই জন্য মুসলমানদের দায়ী, সুতরাং মুসলমানদের সাথে ইংরেজদের এক ধরনের আহ সাপে নেউলে সম্পর্ক বিরাজ করছিল। এর ফলে ফলে মুসলমানদের জীবনমানের কোনো উন্নতি হয়নি, কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি বা মুসলমানরাও ইংরেজদের মুখাপেক্ষি হয়নি। ফলে ফলে মুসলমানরা দিন দিনে দিন তারা পিছিয়ে যাচ্ছিল। ঠিক এই সময়ে বিভিন্ন মুসলিম মনীষী মুসলমানদের উন্নতির জন্য আহ মুসলমানদের সুযোগ সুবিধা লাভের জন্য তারা চেষ্টা করেছিলেন এবং মুসলমানদেরকে ইংরেজদের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাবো হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন ১৭৩২ সালে জন্মগ্রহণ করেছিলেন হুগলি শহরে এবং 1812 সালে তিনি মারা গিয়েছিলেন। হাজী মোহাম্মদ মহসিনের মুসলিম শিক্ষা বিস্তারে তিনি আত্মনিয়োগ করেছিলেন। এখানে হাজী মোহাম্মদ মহসিন তিনি তামিল হিসেবে খ্যাত ছিলেন। হাজী মোহাম্মদ মহসিন মূলত উত্তর দিকের প্রভূত সম্পত্তি মালিক হয়েছিলেন। তিনি 1806 সালে 1806 সালে ১,৫৬,০০০ টাকা মূল্যের সম্পদ তিনি দান করেছিলেন মুসলিম শিক্ষা বিস্তারের জন্য। এখানে বলে রাখা ভালো
যে মুসলিম ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার জন্য যে এই টাকা ব্যয় হয়েছিল এবং এই টাকার যে ফান্ড গঠন মুসলিম বা মহসিন ট্রাস্ট গঠন করা হয়েছিল, সেই ট্রাস্ট থেকে যে বৃত্তি দেওয়া হতো সেটা মুসলিম শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বিস্তারের জন্য। তবে দুঃখজনক হয়তো এই সময় মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা এতই কম ছিল যে তাদেরকে আসলে শিক্ষা তাদেরকে আসলে এই বৃত্তি টাকা দেওয়া যেত না। ফলে এই সময় হিন্দু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বৃত্তি টাকা দেওয়া হয়। পরবর্তীতে 1873 সালে নবাব আব্দুল লতিফ এবং উইলিয়াম হান্টারের যৌথ প্রচেষ্টায় এই মহসিন ফান্ডের টাকা দরিদ্র মুসলমানদের জন্য খরচের জন্য সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়। যার ফলে মুসলিম শিক্ষার্থীরা এখন এরপর থেকে শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীরা এই মহসিন ফান্ড থেকে তারা বৃত্তি পেত। এবার যদি আমরা দেখি নবাব আব্দুল লতিফ আঠারোশো 28 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুরে। 1893 সালে তিনি মারা যান। তিনি 1849 সালে 24 পরগনার ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন। পরবর্তীতে 1863 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফেলো হন। অবদান যদি আমরা দেখি, তিনি হিন্দু কলেজ, কলকাতাতে হিন্দু কলেজ ছিল, সেই হিন্দু কলেজকে তিনি প্রেসিডেন্সিয়াল কলেজে রূপান্তরিত করেছিলেন, যার ফলে মুসলিম ছাত্রদের এই কলেজে পড়ার সুযোগ হয়েছিল। এছাড়া মোহামেডান লিটারারি সোসাইটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1863 সালে। ইংরেজ শাসনকে তিনি দারুল ইসলাম বলেছিলেন, দারুল ইসলাম হিসেবে প্রকাশ করেছিলেন এবং সেই দারুল ইসলাম অর্থাৎ প্রচার করেছিলেন এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে যে মুসলমানদের ধর্মীয় যে ধর্ম যে জেহাদ ঘোষণা ছিল সেটাকে তিনি ধর্মীয় পরিপন্থী হিসেবে ঘোষণা করেছিলেন, যার ফলশ্রুতিতে মুসলমানদের শিক্ষা বিস্তারে একটু তারা এগিয়ে আসে এবং মুসলমানরা ইংরেজদের কাছাকাছি এসে সক্ষম হয়েছিল। 1887 সালে ইংরেজ সরকার মুসলমানদের জন্য নবাব আব্দুল লতিফের যে কার্যক্রম সেই জন্য ইংরেজ সরকার খুশি হয়ে তাকে 1887 সালে নবাব বাহাদুর উপাধি দিয়েছিলেন। এবার যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো নবাব সৈয়দ আমির আলী। মুসলিম শিক্ষা বিস্তারে আয়োজন মনীষী সৈয়দ আমির আলী। তিনি 1849 সালে হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন এবং মারা গিয়েছিলেন 1928 সালে। আইন বিষয়ে তিনি অসামান্য পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যে কারণে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে তাকে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়েছিল। মুসলিম শিক্ষা বিস্তারিত অবদান হিসেবে দেখি তাহলে আমরা দেখবো তিনি ইংরেজ সরকারের যে অবহেলা ছিল মুসলমানদের প্রতি সেটা নিয়ে আলোচনা করেছেন এবং মুসলমানদের যে মূর্খতা ইংরেজের প্রতি বিশেষ করে ধর্মীয় অজ্ঞতা এসব বিষয়ে তিনি প্রভৃতি চিন্তা করতেন এবং তারপরে তিনি দি স্পিরিট অফ ইসলাম এবং হিস্ট্রি অফ সারাসান গ্রন্থটি রচনা করেছিলেন। সেখানে তিনি দেখার চেষ্টা করেছেন যে মুসলমানরা এবং হিন্দুদের মধ্যে সাংঘর্ষিক যে অবস্থা সেটা আসলে তারই কাম্য নয়। মুসলমান এবং ইংরেজ তাদের সম্পর্ক খুব কাছাকাছি আসছে, বরঞ্চ ভারতবর্ষের লাভ হবে বা মুসলমানদের লাভ হবে বা ইংরেজদের জন্য লাভ হবে, তিনি দেখানোর চেষ্টা করেছেন। তার প্রচেষ্টায় 1877 সালে ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পেয়েছিল। ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পেয়েছিল। তিনি এটিকে মুসলমানদের স্বার্থে রাজনৈতিক সংগঠন হিসেবে রূপ দিয়েছিলেন। এছাড়া তিনি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচনের দাবি করেছিলেন। 1906 সালে তিনি যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় 1906 সালে, সেই মুসলিম লীগ প্রতিষ্ঠার জন্য সৈয়দ আমির আলী অত্যন্ত কার্যকর ভূমিকা গ্রহণ করেছিলেন। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো স্যার সৈয়দ আহমদ খান। স্যার সৈয়দ আহমদ খান স্যার সৈয়দ আহমদ খান অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি ছিলেন এবং তিনি মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তিনি 1817 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সিপাহী বিদ্রোহ 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের কারণ খুঁজেছিলেন এবং তিনি মুসলমানদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, ইংরেজরা অভিযোগ দিয়েছিল সিপাহী বিদ্রোহের জন্য ভারতের মুসলমানরা দায়ী, সেটাকে খণ্ডন করার চেষ্টা করেছিলেন। এই জন্য তিনি সিপাহী বিদ্রোহের কারণ
ও ভারতে এবং ভারতের রাজভক্ত মুসলমান নামক দুটি বই গ্রন্থ রচনা করেন। এই রচনা করে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল, তার জন্য ভারতের মুসলমানরা দায়ী ছিল না। তিনি এগুলো খণ্ডন করার চেষ্টা করেছিলেন। 1858 সালে মুর্শিদাবাদে স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সর্বপ্রথম 1858 সালে মুর্শিদাবাদে স্কুল প্রতিষ্ঠা করেন। 1864 সালে গাজীপুরে আলীগড় বিজ্ঞান সমিতি গড়ে তুলেছেন। আলীগড় বিজ্ঞান সমিতি, আলীগড় বিজ্ঞান সমিতি গড়ে তুলেছেন, যেখানে তিনি বিভিন্ন বইগুলো অনুবাদ করে সেগুলো প্রচার করতেন। তবে এই যে এটা খুব শীঘ্রই ভারতের আলীগড়ে স্থানান্তর করা হয়েছিল। 1867 সালে তাহাজিব আল আখলাক বা সমাজ সংস্কার পত্রিকায় প্রকাশনা তিনি শুরু করেছিলেন এবং তিনি পাশ্চাত্যের বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। পাশ্চাত্যের বিভিন্ন দেশ ভ্রমণ করে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ের পাশ্চাত্য শিক্ষা আদলে আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন, যদিও সরকার সেই সময় সমর্থন করে নাই। পরবর্তী ফলে তিনি বাধ্য হয়ে 1867 সালে আলীগড় কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বলে রাখা ভালো, এই কলেজের নাম হলো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মোহামেডান প্রতিষ্ঠানের নাম ছিল মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে সেটি ধীরে ধীরে আলীগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল, আমরা সেটা জানি। আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর, আলীগড় কলেজ প্রতিষ্ঠার পরই মুসলিম ছাত্রদের বা মুসলিম সমাজের শিক্ষার একমাত্র কেন্দ্রবিন্দু হিসেবে এই আলীগড় কলেজ গড়ে উঠেছিল, যে কারণে এই কলেজকে নিয়ে যে মুসলমানদের শিক্ষার বিস্তার ঘটে বা মুসলমানদের শিক্ষা ক্ষেত্রে যে নবজাগরণের সৃষ্টি হয়, যেটাকে আলীগড় আন্দোলন বলা হয়। এটাকে আলীগড় আন্দোলন বলা হয়। আলীগড় আন্দোলন আমরা যদি এখানে দেখি যে মুসলমান সম্প্রদায় অর্থাৎ স্যার সৈয়দ আহমদ খানের যে নেতৃত্বে মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল যে ভাবধারার প্রসারের জন্য যে আন্দোলনের সূচনা হয় তাই আলীগড় আন্দোলন। স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে মুসলমান সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রগতিশীল ভাবধারার প্রসারের জন্য যে আন্দোলনের সূচনা হয় তাই আলীগড় আন্দোলন। এই আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান। তাকে স্যারের পদে ব্রিটিশে তাকে স্যারের পদে ভূষিত করে। এখন মুসলমান নবজাগরণ বা মুসলমান শিক্ষা জাগরণকে আমরা দেখলাম। এখন আমরা যদি হিন্দুদের নবজাগরণ দেখি বা হিন্দুদের সমাজ সংস্কার দেখি, সেক্ষেত্রে আমরা প্রথম দেখবো নাম আসবে প্রথম রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1772 সালে হুগলিতে জন্মগ্রহণ করেছিলেন। মতান্তর আছে 1774, তবে 1772টি মোটামুটি পারফেক্ট হয়ে যায়। তবে তিনি যে কার্যক্রমগুলো করেছিলেন সেগুলোর মধ্যে আমরা দেখি যে ধর্ম সংস্কারের ক্ষেত্রে তিনি কার্যক্রম করেছে। সেক্ষেত্রে ধর্ম সংস্কারের মধ্যে তিনি এক ঈশ্বরবাদ প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ বহু ঈশ্বর যে দেবীর পূজা সেটা বাদ দিয়ে এক ঈশ্বরবাদ ধারণা তিনি প্রবর্তন করেছিলেন এবং একক দেবীর পূজার প্রতিপন্ন করার জন্য তিনি হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানিয়েছিলেন। এছাড়া ধর্মের ক্ষেত্রে আরেকটি দেখি যে আত্মীয় সভা গঠন করেছিলেন। আত্মীয় সভা গঠন করেছিলেন। এই আত্মীয় সভা গঠন করে সেই আত্মীয় সভার মাধ্যমে তিনি হিন্দুদের যে ধর্মগ্রন্থগুলো সেগুলো অনুবাদ করে প্রচার করেছিলেন। এছাড়া যদি আমরা তার শিক্ষা সংস্কার দেখি, শিক্ষা সংস্কারের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে তিনি কলকাতায় ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেছেন 1823 সালে। 1823 সালে তিনি প্রথম কলকাতায় ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং ইংরেজি শিক্ষার জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে অর্থ বরাদ্দ করতে সক্ষম হয়েছিলেন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা এটা দেখি
এরপরে যদি আমরা দেখি সমাজ সংস্কারের ক্ষেত্রে তাদের আন্দোলনের সবচেয়ে বেশি সবচেয়ে বড় অবদান ছিল সমাজ সংস্কারের ক্ষেত্রে। তিনি সমাজ সংস্কারের ক্ষেত্রে দেখি আমরা ধর্মীয় জাতিভেদ তিনি আ দূর করার জন্য তিনি আ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছিলেন। এছাড়া তার সবচেয়ে বড় সংস্কার আ যে সতীদাহ প্রথা দূর করা। সতীদাহ প্রথা তৎকালীন সমাজে অত্যন্ত অমানবিকতা ছিল। অর্থাৎ স্বামীর মরণের সাথে, সাথে জীবন্ত স্ত্রীকে আ আগুনে পুড়িয়ে মারা হতো। এটা ছিল সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা রোধ করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এবং এই সময় যে গোঁড়াপন্থী হিন্দুরা ছিল তার বিরুদ্ধে আন্দোলন করেছিল। কিন্তু আন্দোলন করে তিনি কিছু পান নাই। তিনি ওই সময় লর্ড বেন্টিং এর সাথে কথা বলে তার সাথে তাকে তাকে প্রভাবিত করে তিনি লর্ড বেন্টিং আ তিনি তিনি সতীদাহ প্রথা আইন আইন করেন। আইন করেন লর্ড বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন পাস করেন এবং এই আইন পাশের ক্ষেত্রে তাদের আন্দোলনের অবদান সবচেয়ে বেশি। এছাড়া হিন্দু নারীদের পৈতৃক সম্পত্তিতে আ অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া কৌলীন্য প্রথা দূর করে তিনি রামমোহন রায় কৌলীন্য প্রথা দূর করেছিলেন। এছাড়া বাল্যবিবাহ তিনি দূর করেছেন। দূর করার জন্য তিনি প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। এবার যদি আমরা দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা দেখব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কৃতিতে ইনক্লুডিং সমাজ সংস্কৃতির ক্ষেত্রে তিনি একজন মনীষী। তার অগাধ পাণ্ডিত্যের জন্য বাংলা কলকাতা কলেজের বাংলা বিভাগ সংস্কৃত ভাষায় তিনি অগাধ পাণ্ডিত্যের জন্য তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেছিল এটা আমরা জানি। 1806 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐকান্তিক প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় বা বিধবা বিবাহ চালু হয়। তিনি তার নিজের পুত্র নারায়ণ দেবের সাথে একজন বিধবা মহিলার বিবাহ দিয়েছিলেন। এছাড়া 1849 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কলকাতায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সময়ে প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। তো আমরা এ সকল মনীষীরা আমরা আজকে আলোচনা করলাম সে সকল মনীষীদের যদি জীবন দেখি তাহলে আমরা দেখতে পাই তারা সমাজ সংস্কারের জন্য, ধর্মীয় সংস্কারের জন্য, রাষ্ট্রীয় সংস্কারের জন্য তারা শিক্ষা সংস্কারের জন্য তারা নানাবিধ পদ্ধতি গ্রহণ করেছিল। বিশেষ করে মুসলমান যে সকল সংস্কারকে আমরা দেখিয়েছি সেখানে আমরা দেখিয়েছি মুসলমানদের পশ্চাৎ জাতি ছিল তখনকার সময়ে এই সংগ্রামের সময়ে সেই পশ্চাৎ জাতি তাদেরকে আহ তাদেরকে উত্তরণের জন্য তারা এসব কাজ করেছেন, শিক্ষা বিস্তারে তারা কাজ করেছেন, তারা ধর্মীয় গোঁড়ামিগুলো থেকে দূরে থেকে তাদের মুসলমানদেরকে ধর্মীয় গোঁড়ামি থেকে বের হয়ে আসার জন্য কাজ করেছেন। এরপরে যারা হিন্দু মসজিদ দেখি তারাও আমরা দেখতে পাই যে শিক্ষা সংস্কার এবং ধর্মীয় যে গোঁড়ামি ছিল তাদের এসব ধর্মীয় সংস্কারে হাত দিয়েছিলেন, সমাজ সংস্কারে হাত দিয়েছেন। তো তার ফলে আমরা দেখতে পাই যে ভারতীয় উপমহাদেশে খুব শীঘ্রই আধুনিক পাঠ্য শিক্ষার সূচনা হয়। বিশেষ করে ভারতীয় ভারতীয় যে জনগোষ্ঠী তারা আ আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে এবং তাদের নতুন ধ্যান ধারণা সৃষ্টি হয় এবং তাদের চিন্তা জগতের আবার পরিবর্তন হয়। যার ফলশ্রুতিতে আমরা দেখি যে খুব শীঘ্রই আ আধুনিক আ আধুনিক আধুনিক ভারতবর্ষে আমরা দেখতে পাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। আ তোমরা আ তোমরা তোমরা আমার লেকচারের সাথে পাঠ্য বই মিলিয়ে তোমরা পড়বে। আমরা আগামী ক্লাসে আ আমরা ৩য় অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।